স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জয় জয়কার, জনপ্রিয়তার মাত্রা মাপতে এই ফলের গ্রহণযোগ্যতা অবশ্য প্রশ্নবিদ্ধ। এসব নিয়ে আজকে আলোচনা ধাপে ধাপে। কথা বলতে স্টুডিওতে এই মুহূর্তে আছেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আছেন দেশ টিভির বার্তা প্রধান জাহিদুল হাসান পিন্টু, আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেওয়ার কথা আছে। যাই হোক, আমি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছ থেকে জানতে চাইবো যে এক ব্যক্তি এক পদ, এই প্রক্রিয়ার অংশ হিসেবে অন্য পদগুলি ছেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শুধুই বিএনপির মহাসচিব, আপনি জাতীয়তাবাদী যুব দলের সভাপতি থাকছেন নাকি বিএনপির অন্য কোনো পদের প্রার্থী হচ্ছেন? আমি জাতীয়তাবাদী যুব দলের পদ অনেক আগেই অনানুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় চেয়ারপারসনের কাছে ছেড়ে দিয়েছি। জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এখন আপনি নন? না, আরো প্রায় 2.5 বছর আগে। আচ্ছা। উনি তখন আমাকে বলেছিলেন যে আপৎকালীন সময়টা তুমি চালিয়ে যাও, আমি যখন কমিটি নতুন করে করব তখন তোমার সঙ্গে আলোচনা করে করব, কিন্তু এখন চালাতে হবে। আচ্ছা। এটা মানে বিভিন্ন সাংগঠনিক এবং আমাদের নিজেদের নিরাপত্তাজনিত বিঘ্নের কারণে। আর বিএনপিতে আমি কিন্তু ইতিমধ্যে জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটিতে যুব বিষয়ক সম্পাদক হিসেবে আছি। তো এখন কাউন্সিলের পরে এক নেতা এক পদ, এই নীতি অনুসরণ করে যদি একটা পদ আমাকে দেওয়া হয়, সেক্ষেত্রে এই দুটোই হয়তো আমাকে ছাড়তে হবে, অথবা মানে আনুষ্ঠানিকভাবে ছাড়তে হবে, অথবা দেখা যাবে যে পদটা আমাকে দিল তারপরে আমার এই দুটো পদ এমনিতে অকেজ হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা এরকম হবে। বিষয়টা এরকম। আপনি কি আশা করছেন যে আপনাদের দলে স্ট্যান্ডিং কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে, উপদেষ্টা পদে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা নীতিগত পরিবর্তন বা মানে লোকের পরিবর্তনের মাধ্যমে নীতির পরিবর্তন, এরকম কোনো কিছু আপনি মনে করছেন যে বড় কোনো পরিবর্তন? না, নীতিগত বা আদর্শগত পরিবর্তন তো গঠনতন্ত্রের কিংবা সাংগঠনিক কাঠামো যেটা সেটা, এবং বেগম খালেদা জিয়ার যে বক্তব্য জাতীয় কাউন্সিলে 2030 ভিশনের মধ্যে যে ভবিষ্যৎ রূপরেখার একটা খসড়া উপস্থাপন করা হয়েছে, এটার মধ্যে থেকে নির্ধারিত হবে। তবে জাতীয় স্থায়ী কমিটিতে বেশ কিছু অপেক্ষাকৃত কম বয়সী লোকজনদেরকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে, যতটুকু আমরা জানি আর কি। ওকে, জনাব জাহিদুল হাসান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কিরকম দেখছেন যে বিএনপি যে নতুন কাউন্সিল করে যে নতুন দল করতে যাচ্ছে, সেটা থেকে লোক মানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা? দেখেন, বিএনপির রাজনৈতিক বা সাংগঠনিক দিক থেকে হয়তো বিএনপি কিছুটা লাভবান হবে, কারণ দীর্ঘদিন বিএনপির যে আন্দোলন সংগ্রাম, বিশেষ করে এই 5ই জানুয়ারি নির্বাচনকে ঘিরে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে, এতে তাদের যে শক্তি এবং ইমেজের ক্ষতি হয়েছে, সেই দিক থেকে আপনার ধরেন এই ধরনের একটা কাউন্সিল কিছুটা তাদেরকে একসঙ্গে করে মাঠে নামানোর সুযোগ করে দেয়। কিন্তু জাতীয় রাজনীতিতে আমি মনে করি না এর কোনো গুণগত পরিবর্তন বিএনপির এই কাউন্সিলের মধ্যে দিয়ে আসবে। বিশেষ করে এমনকি বিএনপির মধ্যেও কোনো পরিবর্তন আসবে আপনি এরকম মনে করেন? না, এটা মনে করার কোনো কারণ নেই। এই কারণে যে আপনার এই গঠনতন্ত্র দিয়ে বিএনপি যদি চলে, তাহলে এই কাউন্সিলের আসলে রাজনৈতিক কোনো মূল্য নেই। আমি জাতীয় রাজনীতিতে বলছি। বিশেষ করে আপনি বিএনপির, আমার যদ্দূর মনে পড়ে, আমার প্রিপারেশন ছিল না, আপনার গঠনতন্ত্রের 8 ধারা অনুযায়ী যদি আপনি দেখেন, বিএনপির চেয়ারপারসনের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া আছে। এই যে কাউন্সিল করে যে নেতা নেত্রী নির্বাচন করা হবে, যে সংগঠনকে তৈরি করা হবে, আপনার এই ইলেকশন করে হোক আর যেভাবেই হোক, ধরেন ইলেকশনের মধ্য দিয়েই বিএনপির চেয়ারপারসন নিযুক্ত হলো, ভাইস চেয়ারম্যান নিযুক্ত হলো, এবং দলের নির্বাহী কমিটির সর্বশেষ সদস্যটিও যদি ইলেকশন করে নির্বাচিত হয়ে আসে, বিএনপির চেয়ারপারসন এক বাক্যে তা নাকচ করে দিতে পারেন গঠনতন্ত্রের 8 ধারা অনুযায়ী। উনি আবার সেই শূন্য পদে নিজের ইচ্ছা মতো যে কাউকে বসাতেও পারেন। তো এই গঠনতন্ত্রে যদি এই ধারা, এটা জাতীয় পার্টির আপনার 39 ধারাও কিন্তু আছে। হ্যাঁ, আওয়ামী লীগেরটা কি অবস্থা? না, আওয়ামী লীগের গঠনতন্ত্রে আবার গঠনতন্ত্রের দিক দিয়ে কিছুটা আপনার গণতান্ত্রিক, সেটা স্বীকার করতে হবে। প্র্যাকটিসটা হয়তো অন্যরকম, মানে ভোট হওয়ার কথা কিন্তু একজনই দাঁড়ায় এরকম না। সে প্র্যাকটিসটা আমি কিন্তু বলছি, প্র্যাকটিসটা কিন্তু কাগজে কলমে যদি বলেন, এই আমি 8 ধারার কথা বললাম, এই ধারাটা যদি বহাল থাকে
আপনার কোনোদিনই আপনার গণতান্ত্রিক চর্চা সম্ভব না। পিন্টু ভাই, আপনি কাছে আমি আবার আসছি, আলম ভাই এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, বিএনপির মধ্যে আসলে কোনো গণতান্ত্রিক চর্চা নেই এবং জাতীয় পার্টি এবং বিএনপি প্রায় একই ধারার একটি রাজনৈতিক কাঠামো না, অনুসরণ করে। অন্য কারোর সাথে তুলনা করতে গেলে এখানে আওয়ামী লীগের প্রসঙ্গ চলে আসবে, অন্যান্য বিষয় আসবে, জি। সেটা একটা বড় পরিসরে আলোচনার প্রয়োজন বলে আমি মনে করি। তবে যেটা পিন্টু ভাই বলেছেন বা বলার চেষ্টা করেছেন, বিএনপির গঠনতন্ত্রে যেটা আছে সেটা উল্লেখযোগ্য একটি কথা উনি সম্ভবত বাদ দিয়ে গেছেন। এটা আমারও এই মুহূর্তে প্রস্তুতি নাই, থাকলে আমি গঠনতন্ত্র বা ঘোষণাপত্রটা নিয়ে আসতাম, কিংবা এই কাউন্সিলে সর্বশেষ যে সংযোজন বিয়োজনগুলো হয়েছে সেগুলো নিয়ে আসতাম। বিএনপি চেয়ারপারসনকে এই ক্ষমতা দেয়া আছে, প্রোভাইডেড উনি যদি কাউকে নিয়োগ দেন কিংবা কাউকে বাদ দেন, তাহলে সেটা পরবর্তী জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদন করে নিতে হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটির সভায় সেটা চূড়ান্ত অনুমোদন করে নিতে হবে। তা আওয়ামী লীগেরটাও কিন্তু একই রকমই, প্রায় একই রকম। এখন এখানে একটু আনুষ্ঠানিকভাবে পার্থক্য আছে। বিএনপি কিন্তু বিএনপির আপনি চেয়ারপারসন কি মাঝখানেই বলবেন? না, আমাকে না, আপনি বলতে বলেন। দিন। ঠিক আছে, আপনি বলেন, জি, তারপর জি, আমি বলছি। না, তাহলে বলেন। না, না, আপনি বলেন। শেষ করেন, না, না, যদি আরো আপনি কিছু থাকে। না, না, আলাল ভাই বলছিলেন যে বিএনপির ক্ষেত্রে এবং মানে গণতন্ত্রের মধ্যে সেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি মনে করছেন বিষয়টি। আপনারা কি মনে করছেন আমি জানি না, লেখাগুলো এইভাবে আছে। এখন এটা যদি গণতান্ত্রিক মনে করেন, যে গণতান্ত্রিক লেখাগুলো আবার যে লেখাগুলো হলো যে বিএনপি চেয়ারপারসনকে ওই ক্ষমতাটি দেয়া আছে এবং এই কাউন্সিলেও আনুষ্ঠানিকভাবে কাউন্সিলররা সমর্থন করে কণ্ঠভোটে হাত তুলে ক্ষমতা ওনাকে দিয়েছেন। কিন্তু উনি যদি এই ক্ষমতাটা ব্যবহার করেন, কাউকে অন্তর্ভুক্ত করেন, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন, সেটা ইমিডিয়েট আফটার যে মানে ঠিক পরবর্তী যে জাতীয় স্থায়ী কমিটির সভা হবে সেখানে এটা অনুমোদন করে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং এই অনুমোদনের পরে এটা আবার পরবর্তী জাতীয় নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন করে নিতে হবে। এইটা হলো এক। আর দ্বিতীয় হলো আরেকটি পরিবর্তন যেটা এসে, এটা আগে থেকেই ছিল, যেটা পিন্টু ভাই বলার চেষ্টা করেছেন। আর যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি পরিবর্তন এসেছে যে কোনো নেতাকে বহিষ্কার করতে হলে জেলা পর্যায়ে কিংবা থানা পর্যায়ে হলে সেটা জাতীয় স্থায়ী কমিটির কাছে তাদের নোটিশে নিয়ে তারপরে করতে হবে। তারপর করতে হবে। পিন্টু ভাই, আপনি এই না, আমি যেটা ক্ষেত্রে বলতে চাইছিলাম জি, একটু এখানে, জি, যে নির্বাহী কমিটির মাধ্যমে সেটা ওই যে অনুমোদন করে নিতে হবে বা স্ট্যান্ডিং কমিটি, বিএনপির চেয়ারপারসনের হাতে স্ট্যান্ডিং কমিটি বাতিল করে দেওয়ার ক্ষমতা আছে। তো জাতি মানে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম তো আপনার স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটিটাও বাতিল করে দেওয়ার ক্ষমতা আপনার একজন ব্যক্তির কাছে কিন্তু রয়ে পিন্টু ভাই, গেছে। মানে আমি একদমই একটু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে কে থাকছেন না, সেটি কি দলের সভানেত্রী বা আমরা যদি শেখ হাসিনার কথা বলি, উনার আসলে একক এখতিয়ারই না একরকম, নাকি না, এই যে আপনি যদি প্র্যাকটিসে আলাদা গণতন্ত্রে? হ্যাঁ, গণতন্ত্রে কিন্তু একই রকম আপনার ওই যে আপনার পরে এই যে ইয়েদের সঙ্গে কথা বলে নিয়ে, জি, যে নির্বাহী কমিটির সঙ্গে কথা বলে নিয়ে করবেন। এখন প্র্যাকটিস তো এই দেশে আমরা জানি যে দুটা দলই একই রকমের প্র্যাকটিস করে, কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র কি এখান থেকে আলাদা একটু আলাদা। যে সেখানে গণতন্ত্রে কি আছে? আওয়ামী লীগের গণতন্ত্রে আপনি আওয়ামী লীগের চেয়ারপারসন বা চেয়ারম্যান বা সভানেত্রী এককভাবে পারে না, উনি ওই কনসাল্ট করে নিতে হচ্ছে। কিন্তু সেই কনসালটেশনের কথা থেকে, যেমন ধরো থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে যে আসলে এই যে আপনি দেখেন বহিষ্কারের কথা যদি জি, বলেন, বহিষ্কারের কথা, জি। সেম আওয়ামী লীগের প্রেসিডেন্টের হাতে দলের একজন প্রাথমিক সদস্যকেও বহিষ্কার করার ক্ষমতা দেওয়া হয়নি। সেটার জন্য তাকে প্রথমে শোকজ করতে হবে, শোকজ করার পর সে রিপ্লাই দিবে, এটা ডাক যোগেও এসে পৌঁছাতে হবে। যদি উপজেলা কমিটির কেউ হয়ে থাকে, থানা কমিটির কেউ হয়ে থাকে, জেলা কমিটি করবে, জেলা কমিটিটা কেন্দ্রীয় কমিটিতে আনবে, কেন্দ্রীয় কমিটি অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি প্র্যাকটিসের কথা বলছিলেন, আমরা তো দেখছি একইভাবে প্র্যাকটিসটা তো বিএনপিটাও একইভাবে প্র্যাকটিসটার ক্ষেত্রে তো আমরা দেখছি যে বিদ্রোহী প্রার্থী হলেই কারো এটা তো লোক দেখানো। আপনার বিদ্রোহ আওয়ামী লীগের যেটা বলছে বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে, এগুলো জাস্ট কথার কথা বলছে। আজ পর্যন্ত দেখান তো বহিষ্কার করার পরের দিন আবার তাকে নিয়ে নেয় নাই আওয়ামী লীগ, এবং তাকে কি ওন করে নাই, সেটা ওই যে আমি বললাম প্র্যাকটিসটা এই জায়গায় আওয়ামী লীগেরও আপনার ওই জায়গায় ভিন্ন। কিন্তু গঠনতান্ত্রিক ভাবে যদি আপনি আসেন, শুধু একাডেমিক ডিসকাশনে আসেন, তাহলে বলতে হবে আওয়ামী লীগের গঠনতন্ত্র মোর আপনার ডেমোক্রেটিক দেন কাগজে কলমে অনেক বেশি ডেমোক্রেটিক। এখানে একটা জিনিস আমি একটু বলতে চাই, আমি খুব বেশি দ্বিমত এখানে করছি না। প্র্যাকটিসের ব্যাপারটা বিএনপি তো এরকম শোকজ, তারপরে বহিষ্কার, তারপর চূড়ান্ত বহিষ্কার, এই প্রসেসগুলো ওখানে এইভাবে আছে। কিন্তু একটা সময় রাজনীতিতে এই দুজন জাতীয় নেত্রী যখন প্রবেশ করলেন, তখন কিন্তু তাদের রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা ছিল এমনটা আমরা দেখিনি। আওয়ামী লীগের মতো একটা বড় দলে
আভ্যন্তরীণ সংঘর্ষ, মতভিন্নতা নিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ কয়েকটি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে তারাই ডেকে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যাকে। একইভাবে বিএনপিতেও কিন্তু এই একই পরিস্থিতি ছিল, যে কারণে গৃহবধূ থেকে রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছেন বেগম খালেদা জিয়া। সুতরাং আস্থার জায়গাটা তারা যেহেতু পেয়ে গেছেন, আর এরাও প্রমাণ পেয়েছেন যে মূল আস্থার জায়গাটা এবং দলের মধ্যে ঐক্য এবং সংহতি রাখতে হলে এর কোনো বিকল্প নেই। এর বাইরে ইচ্ছা করেই কেউ যেতে যাচ্ছেন না, আত্মসমর্পণ করে বসে আছেন, এমনটা হতে পারে না। এটাই হচ্ছে। আলাল ভাই, তৃণমূল থেকে একটি দাবি ছিল হচ্ছে এরকম যে মানে 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে এবং নির্বাচন পরবর্তী যে আন্দোলন হয়েছে 2015 সালে, বিশেষ করে প্রথম 3 মাস, সেই আন্দোলনের কিছু ব্যর্থতা, কিছু সফলতা রয়েছে। সেই ব্যর্থতার দায়ভার নেয়ার কথা, ভুল ত্রুটির কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরো অনেকভাবে এটি এসছে। কিন্তু সেই ব্যর্থতার দায়টি তাহলে আসলে কার? আমরা তো দেখছি যে যারা নেতৃত্ব বিএনপিকে দিয়েছেন তারাই নেতৃত্বেই থাকছেন, তাহলে দায়টি আসলে কাদের ঘাড়ে বর্তালো যদি কোনো কিছু ব্যর্থতা থেকে থাকে? দায়ের আত্মশুদ্ধি বা আত্মবিশ্লেষণের যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের কাউন্সিলে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। যে কাউন্সিলের কথা থেকে আমি বলছি, ইনডোর ডিসকাশন যেটা হয়েছে, সেখানে আলোচনা হয়েছে এবং সেখানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজেও বলেছেন যে আমাদের নিকট অতীতের কিছু কর্মকাণ্ডের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, যেগুলো সংশোধন করে ভবিষ্যতে আমরা আমাদের কর্মসূচি এবং অন্যান্য ভিশনারি যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা নির্ধারণ করব, যেখানে আপনাদেরও অংশগ্রহণের সুযোগ থাকবে। এবং এই ইদানিংকালে যেটা হচ্ছে পরিবর্তন, যেটা এটা এই কাউন্সিলের আগে থেকে শুরু হয়েছে, আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বা অংশগ্রহণকারী হিসেবে যেটা বলতে চাই যে নীতিগত কোনো সিদ্ধান্ত, যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা সাস্টেইন করব কিনা, প্রসিড করব কিনা, সেই প্রসঙ্গে আমি একটু পরে এটা একটা উদাহরণ। কিন্তু নেতৃত্বে না, সেই আমাদের আলাদা প্রশ্ন আছে, আপনি খুঁজে পাবেন। আমি নির্বাচনের ব্যাপারে কোনো আলাপ করব না তো। না নির্বাচনের ব্যাপারে আমি শুধু বলতেছি যে নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন, আমাকে তো এটা বলতে দিতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিবর্তন যেটা, সেটা হলো যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এখন আলোচনা হচ্ছে। জি, বেগম খালেদা জিয়া আগামীকালকে আদালতে আত্মসমর্পণ করবেন জামিনের জন্য। ওনাকে জামিন না দিলে কি কর্মসূচি গ্রহণ করা হবে, এগুলো সবকিছু নিয়ে এখন সিনিয়র নেতাদেরকে ডেকে ডেকে শেয়ার করছেন, যেটা নিকট অতীতে আমরা দেখিনি। এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। শেয়ার করছেন, তার মানে প্র্যাকটিসে একটা চেঞ্জ আসছে এবং দায়ভারটা নীতি নির্ধারণী পর্যায়ে সবার উপরে বন্টন করে দেওয়া হচ্ছে, সবার মতামতের ভিত্তিতে হচ্ছে। কিন্তু জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনি কি বিএনপি নেতৃত্বে কোন রকম কোনো পরিবর্তন দেখেন? দেখেন, উনি একটা কথা বলেছেন, আমাদের প্রধান দুই দলের শীর্ষ দুই নেত্রীর রাজনীতিতে আগমন কিভাবে হয়েছিল, সেই প্রেক্ষাপটটা বিস্তারিত না বললেও উনি তো ব্যাখ্যাটা দিয়েছেন সঠিকভাবেই। এখন নেতৃত্বের পরিবর্তন বলতে আপনি কি বলতে চাচ্ছেন? টোটাল লিডারশিপ নাকি শীর্ষ পদে? 2-4 নেতা, এখন মহাসচিব চেঞ্জ হতে পারে, বা আপনার যুগ্ম মহাসচিব পদে চেঞ্জ আসতে পারে, প্রেসিডিয়ামে অথবা আপনার স্ট্যান্ডিং কমিটিতে 2-4 এদিক সেদিক হতে পারে। এই চেঞ্জটা আমাদের এখানে খুব বেশি বড় ফ্যাক্টর হয়ে কাজ করে না, যতক্ষণ না পর্যন্ত এই দুই দলের যে শীর্ষ পদের মানে ডেমোক্রেটিক আচরণ আমরা দেখতে না পাবো রাজনীতিতে। আমি বলছি যে কিন্তু পিন্টু ভাই, আমরা এই ডেমোক্রেটিক আচরণের কথা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি কি এই ডেমোক্রেটিক আচরণটা আসলে করা সম্ভব? আমরা তো উনি যে বিভক্তির থেকে বাঁচাতে আওয়ামী লীগকে বা বিএনপিকে দুই নেত্রীর হাল ধরার কথা বলছিলেন, আজকে যদি ওনারা ডেমোক্রেটিক হন তো সেই বিভক্তির পথেই তো সেটা আবার থাকে। এটা সম্ভব না, আমি বলছি না এটা সম্ভব। এটা সম্ভব। এই যে আলাল ভাই যে কথাটা বললেন যে এখন উনি ডিসিমিনেট করতেছেন, অন্যান্য নেতাদের সঙ্গে শেয়ার করতেছেন, এই যে এটা তো এক ধাপ এগুলো। আগে হয়তো নিজের মতো সিদ্ধান্ত নিতেন, অথবা টেলিফোনে বা ওহি হোক নানানভাবে সিদ্ধান্তটা উনি নিয়ে নিতেন, দলের নেতাকর্মীরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন। এখন তো ওই আলোচনায় উনি এসেছেন। এই যে আলোচনাটা যে শুরু করলেন, এই প্র্যাকটিসটা শুরু করুক, একসময় ওখানে ডিবেট হবে। আজকে উনি যে কথা বলতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না, কালকে যখন দলের নেতা বা নেত্রী যখন কথা বলবেন ফোরামে, ওই অন্যান্য নেতা নেত্রীরা আপনি বলতে যে এটি এই আলোচনা কথা বলা শুরু করবে। শুরু করলে আপনি দেখবেন আস্তে আস্তে এই যে চর্চাটা হবে না, এর মধ্যে দিয়ে উনি এক সময় বলতে বাধ্য হবেন, বলতে পারবেন যে না, এই কাজের জন্য, এই কর্মসূচির জন্য ওনারা দায়ী, ওনার সরে যাওয়া উচিত। এরপরে দেখবেন এই প্র্যাকটিসটা শুরু হয়ে গেলেই হবে। এটা এখন নিয়মিত হচ্ছে, আগে মাঝে মাঝে হতো। আলাল ভাই, পিন্টু ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আলাল ভাই আপনার কাছে জানতে চাইবো যে 2 ধাপের পর বাকি 4 ধাপে বিএনপি বর্জনের কথা বললো, শেষ পর্যন্ত ইউনিয়ন নির্বাচন আপনারা থাকছেন,
সিনিয়র নেতারা নির্বাচনে থাকতে চাইছেন কেন? আর একটা জিনিস হচ্ছে পিন্টু ভাই, আপনি কি মনে করেন যে বিএনপির এই নির্বাচনে থাকা উচিত কিনা, যেখানে আমরা আসলে এই নির্বাচনের ফলাফল নিয়ে আমি আওয়ামী লীগকেও খুব খুশি হতে দেখছি না। জনাব মাহবুবুল আলম, নির্বাচনের ফলাফল নিয়ে আমি আওয়ামী লীগকেও খুব খুশি হতে দেখছি না। জনাব মাহবুবুল আলম হানিফ কালকে বলেছেন যে সহিংসতার দায়, কিছু সহিংসতা হয়েছে, সেই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। খারাপ নির্বাচন হয়েছে, খারাপ নির্বাচনের দায় কমিশন বলছে পুলিশকে নিতে হবে। পুলিশকে নিতে হবে। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। এলাম আজকের বাংলাদেশে। আমি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছে জানতে চাইছিলাম যে বিএনপি বর্জনের কথা বললো, শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে থাকছেন, সিনিয়র নেতারা নির্বাচনে কেন থাকতে চাইছেন, থাকাটা কতটা যৌক্তিক হচ্ছে। আর এদিকে আমাদের সাথে জনাব ইসরাফিল আলম এসে যোগ দিয়েছেন। স্বাগত আপনাকে। আলাল ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে না, আপনি যেটা সর্বশেষ অথেন্টিক বলার চেষ্টা করেছেন, এটা এখন পর্যন্ত অথেন্টিক না। ইনফরমেশনটা যে থাকতে চাচ্ছেন, আচ্ছা, শেষ পর্যন্ত থাকতে চাচ্ছেন। আজকে 20 দলীয় জোটের সাথে বিএনপির চেয়ারপারসন সহ সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক আছে। এই জোটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তারপরে চূড়ান্ত হবে। কিন্তু নির্বাচনটা যেভাবে হচ্ছে, আপনি কি মনে করেন যে থাকাটা যৌক্তিক? এই নির্বাচনটা মানে এর মধ্যে থেকে বিএনপির সামনে যে বিড়ম্বনাগুলো, মোটা দাগে খুব ছোট করে যদি আমি বলি, 1 নম্বর হলো জীবনের ঝুঁকি, মামলার ঝুঁকি, আর্থিক ক্ষতির ঝুঁকি, পরিবারের ঝুঁকি, এটা হলো 1। দ্বিতীয় হলো ভোট কেন্দ্রে গিয়ে দেখা যাবে যে ভোট আগিয়ে দেওয়া হয়ে গেছে, এটা হলো 2। তৃতীয় হলো যদি এই সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে বিএনপির কোনো প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়, 15 দিন থেকে 3 মাসের মাথায় সে বরখাস্ত। আচ্ছা, সেভাবে জেনেই তো আপনার ভিত্তিক আক্রমণ, আপনি যে তিনটি কথা বিএনপি এইটার মধ্যে অংশগ্রহণের লাভটা কি হচ্ছে? যে তিনটি কথা বলতে, সেই তিনটি কথা আপনার নির্বাচনের আগেই জানতেন, তারপর আপনার নির্বাচনে অংশ নিয়েছেন, বলেছেন সব নির্বাচনে অংশ নেবেন, সেই তিনটি বিষয়টি আপনারা বলে আসছিলেন। এখন সেটি বর্জনের কথা আসছে কেন? এখন বর্জনের কথা আসছে এই কারণে যে এইটা আগে ছিল কি পেলেন, আগে ছিল ডায়রিয়া আকারে, এখন হয়েছে কলেরা আকারে। ডায়রিয়া, কলেরা, আচ্ছা ঠিক আছে। এইজন্য আমি একটু কলেরার প্রতিষেধক তো নাই, ডায়রিয়ার একটা প্রতিষেধক আছে। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করছেন যে এই নির্বাচনে আসলে থাকা উচিত কিনা বিএনপির? আমি মনে করি বিএনপির এই নির্বাচনে থাকা উচিত, এই ভেবে যে ওখান থেকে কিছু পাওয়া যাবে না। আচ্ছা, এই কারণে যে ধরেন এই পর্যন্ত যে নির্বাচনগুলো হলো, আমরা যা দেখলাম, এই নির্বাচনগুলোর এই বিএনপির অভিযোগগুলোর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। মাঠে ঘাট থেকে আমরা যে সমস্ত তথ্য পাই, এই বা নির্বাচন কমিশনের যে আচরণগুলো আমরা দেখতে পেয়েছি, এতে বিএনপির মানে সন্তুষ্ট হয়তো দূরের কথা, অসন্তুষ্ট আর যথেষ্ট কারণ রয়েছে। সেই ক্ষেত্রে আর এরপরেও কেন আমি বিএনপিকে নির্বাচনে থাকতে বলবো, সেইটাও আমি বলি যে এই প্র্যাকটিসটা, আমি আগেও বলেছি, আপনার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ধরে রাখা, এই আমাদের নির্বাচনী ব্যবস্থাটা কিন্তু আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে, যেটা সামরিক শাসনের আমলে থেকে সেই ডেমোক্রেটিক প্র্যাকটিস ধরে রাখতে কিভাবে সাহায্য করবে, যেভাবে নির্বাচন হচ্ছে আসলে? না, এখন আপনি কি করবেন? আপনি তো বিএনপি নির্বাচনে রেসে আছে, সেই জায়গায় আপনার ধরেন ভোট চুরি করে হোক, কিছু জায়গায় জাল ভোট দিয়ে হোক, কিছু জায়গায় জোর করে হোক, কিছু জায়গায় আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক, আবার কিছু তো বিএনপি আবার জয়ী হচ্ছে, বিএনপি তো আপনার ভোট পাচ্ছেও কিছু। হ্যাঁ, সেটি দলের জন্য উপকার হচ্ছে বলে আপনার মনে হয়? সেই লোকগুলো তো দলের রয়ে গেল অন্তত বিএনপির প্রতীকে। যদি বর্জন করে ফেলে, এখন খালি মাঠে আওয়ামী লীগ এই কাজগুলো করে যাবে। তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো, এক কথায় সারি আমি, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল যে সে মরিয়াছে। আপনার এটা সুবিধা, এই কারণে আপনার সুবিধা হবে, আমি যে কারণে বলছি। আমি কিন্তু বলছি না যে আপনি এখান থেকে ভালো কিছু পাচ্ছেন, আমি বলছি যে এই সুবিধাটা কেন করতে হবে। এই যে আমার মনে হয় যে পিন্টু ভাইয়ের বক্তব্য পরিষ্কার। এক লাইন আরেকটু বলি না, ওনাদের সুবিধার জন্য। নেক্সট তো আপনার একটা নির্বাচন হবে, যেটা সরকার পরিবর্তনের বিষয়, নির্বাচন। সেই নির্বাচন এর আগে যদি এই সিচুয়েশনগুলো বিএনপি কাজে লাগাতে পারে, আগে নির্বাচনগুলো, তাহলে তাদের দাবির যুক্তি আমার মনে হয় যে সেটি ফেয়ার এনাফ। আমি জনাব ইসরাফিল আলমের কাছে জানতে চাইবো যে 2013-14 সালে আপনাদের মনে আছে যে বেশ কয়েকটি সিটির মেয়র নির্বাচন, পরবর্তীতে উপজেলা নির্বাচনে 2-3 ধাপে বিএনপি সমর্থিত প্রার্থীরা দারুণ ফল করেছিল, আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছিল। আমি যদি বড় বড় সিটি কর্পোরেশনগুলির কথা বলি, আমি যদি বড় সিটি কর্পোরেশনের কথা, নারায়ণগঞ্জের কথা বলি, আমি যদি কুমিল্লার কথা বলি, আমি সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, গাজীপুরের কথা বলি, সবগুলিতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছিল। উপজেলার নির্বাচনে প্রথম ধাপেও 2-3 ধাপেও বিএনপির প্রার্থীরা দারুণ ফল করেছিল। কিন্তু এখন আবার আওয়ামী লীগ
চলতি ইউপি নির্বাচনে, উপজেলা নির্বাচনে, শেষার্ধে ঢাকা চট্টগ্রাম সিটি নির্বাচনে, পৌরসভা নির্বাচনে বিপুল ব্যবধানে, বিশাল ব্যবধানে জয়লাভ করছে। গত 2 বছরে আপনারা এরকম নিরঙ্কুশ জনপ্রিয়তা কিভাবে পেলেন? এই জনপ্রিয়তা কতটা বাস্তবতার প্রতিফলন? ধন্যবাদ খালিদ ভাই। আসলে বিএনপির প্রতি, জামাতের প্রতি সাধারণ মানুষের যে একটা ভ্রান্ত মোহ ছিল, সেই মোহ মুক্তি ঘটেছে জনগণের। তারা বুঝতে পেরেছে যে বিএনপি এবং জামাত এই দুটো রাজনৈতিক দল বা এদের জোট জনগণকে কিছু দিতে পারবে না। শেখ হাসিনা সরকারের নেতৃত্বে, মানে এই ফলটা আপনি সরকার বিশ্বাস ছিল, করছেন সরকারের পুরোপুরি নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে। আপনাদের 4000 ইউনিয়ন পরিষদে আপনার মধ্যে আপনারা 3000 জিতবেন এবং বিএনপি 30টাতে জিতবে, এরকম ফল আপনার বিশ্বাস করছেন? এটা আপনি যদি কোনো তথ্য, কোনো না, সূত্র মানে- থেকে বা রিসার্চ থেকে পেয়ে না, থাকেন, না, পিটু ভাই already কিন্তু আমি যেটা 10% বলবো, পেয়েছে, আওয়ামী লীগের 10% জনগণের 300 মানে ব্যাপারটা সাধারণ হচ্ছে 10%। মানুষের সরি, ব্যাপক জনগোষ্ঠীর মোহমুক্তি ঘটেছে যে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণ দেশ, জাতি, রাষ্ট্র তেমন কিছু পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, যে জনকল্যাণের কাজ হয়েছে, মানুষের যে বিভিন্নভাবে উপকার হয়েছে, সেক্ষেত্রে তার মনে করে যে ইট শুড বি কন্টিনিউড, এটা অব্যাহত থাকা দরকার এবং শেখ হাসিনাকেই আরো সহযোগিতা করার দরকার। সেই বোধ থেকেই, অন্তত উপলব্ধি 30 থেকে ভাগ- জনগণ অন্তত- নৌকা মার্কায় ভোট দিচ্ছে। অন্তত 30 ভাগ লোক যারা বিএনপি সমর্থক ছিলেন, গত শেষ নির্বাচনে যারা 37 ভাগ বিএনপি সমর্থক ছিলেন, তারা এখন আওয়ামী লীগকে সমর্থন না, করছেন। এটা তো ওভারনাইট চেঞ্জ হতে পারে। না, পারে। জনপ্রিয়তা, আওয়ামী লীগের আজকের যে জনপ্রিয়তা আছে, সরকার কত জায়গায় ভুল করলে এই জনপ্রিয়তা নাও থাকতে পারে, কারণ জনগণ কিন্তু তো এই মুহূর্তে এই জনপ্রিয়তা আছে। জনগণ তো কারো দাস না। কিন্তু এখন যে সময়টা চলছে, আমি নির্দ্বিধায় বলতে পারি এটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। না, এটাকে এটা- ভিন্নভাবে আমি ব্যাখ্যা একটু করার, আমি একটু আলাদা, আপনি যদি ভিন্নভাবে আমাকে একটু ব্যাখ্যা সময় করার দেন। কোনো যুক্তিসঙ্গত আলাদা কারণ আমি নেই। যদি একটু আপনার কাছে একটু সময় নেই, ইসরাফিল ভাইকে জানতে চাই। ইসরাফিল ভাই, আপনি যে এলাকার সংসদ সদস্য, অর্থাৎ নওগাঁর, সেই নওগাঁ জেলাটাকে যদি আমরা একটা মানে পরীক্ষা হিসাবে নেই, আপনি কি মনে করেন নওগাঁ জেলার শতকরা 90 ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন? আমি আপনাকে একটা কথা বলি, আমার নওগাঁ জেলার 2টো উপজেলাতে ভোট হয়েছে, ধামরাট, পত্নীতলা। সেখানে 2 উপজেলাতে বিএনপি পেয়েছে, স্বতন্ত্র পেয়েছে বোধহয় 3টা, আর নৌকা মার্কা জিতেছে, কিন্তু কম্পিটিশন হয়েছে। কোনো কোনো জায়গাতে বিএনপি সেকেন্ড হয়েছে, কোনো কোনো জায়গাতে স্বতন্ত্র হয়েছে, কোনো জায়গাতে স্বতন্ত্র পাস করেছে, কোনো জায়গাতে জামাতও সেকেন্ড হয়েছে। সেই জন্য আমি বলতে পারি যে 90 আর মানে 90 আর 10% আপনার এলাকায় 90 আর 10 না, ওভারঅল রেজাল্ট না, 90 আর 10%-এর বিষয় না। এখানে হচ্ছে আপনার যদি কত পার্সেন্ট? যদি 50 হয়, আবার যদি 40 হয়, সেখানে তো রেজাল্টে ডিফারেন্স না, হতে 50 পারে। আর 40 এরকম। রেজাল্টে ডিফারেন্স তার মানে হতে পারে। নওগাঁর লোক খুব একটা বিশ্বাস করছে না শেখ হাসিনার উন্নয়নে, মানে আপনার না, আগের না, না, ফর্মুলাতে সেটা না। নওগাঁ আমি বলছি আপনাকে উদাহরণ, সেটা না, আপনি উকালতি ভাবে জেরা করেন না। আমি বলছি যে জয় পরাজয়ের বিষয়টা, আপনি ভোটের সংখ্যা দেখেন, আপনি জয় পরাজয় দিয়ে তো হবে না, আপনি সংখ্যা তত্ত্ব দেখেন, কে কত না, ভোট না, পেল। আমি আসলে দুটি হাইপোথেসিস পাশাপাশি দাঁড় করাতে যাচ্ছি। সারা বাংলাদেশে যদি এই ফলাফল হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষ আসলে 90 ভাগ শেখ হাসিনার উন্নয়নের 90 ভাগকে আপনি ওইভাবে বলতে পারবেন কারণ না। আমি তো 90 ভাগ না, না, দেখছি, বিজয় 10% হয়েছে, বিজয় যদি 90 ভাগ হয়, 10% 90 ভাগ মানুষ তো ভোট দেয় না। এখানে 500 ভোটেও জিততে পারে, আবার 5000 ভোটেও জিততে পারে, কিন্তু পপুলার ভোটের কিন্তু কথা পপুলার ভোটের Yes, কথা আপনি বলছেন। সেখানে তো ধানের শীষের ভোট আছে, জামাতে ইসলামীর ভোট আছে। আমরা পপুলার ভোটে মাঝে মাঝে এর চেয়ে কমে যাবে অনেক সময়। আমরা এরকম ভোটের সংখ্যা দেখছি, এরকম তবে আপনারা যত চেষ্টা করেন না কেন, 4392 নৌকার ভোট, 80টি ধানের আমি শীষের ভোট। একটি অনুরোধ করব খালিদ ভাই, জি। যে এই ঢাকার খবর, ঢাকায় বসে থেকে আমাদের এই অফিসে রিসার্চের খবর আর তৃণমূলের খবরটা কিন্তু আলাদা। আর নওগাঁতে তো কোনো সহিংসিত হয়নি, একটা মামলা মারামারি ধারাধারিও তো হয়নি। ফলাফলটা এমন হলো কেন? আচ্ছা, সেখানে তো কোনো সারা বাংলাদেশে তাহলে মানে এই প্রকল্পটাতে সারা বাংলাদেশ সহিংসতা কেন হলো? যেখানে হয়েছে সেটা ভিন্ন, আমি সেটা হয়েছে, দায় দায়িত্ব কিন্তু কে সব নেবে? জায়গাতে তো গোলযোগ হয়নি। আপনি পিটু ভাই, আমি আপনার কাছে আমি- এক মিনিট সব একটু জায়গাতে তো আসতে গোলযোগ চাই। হয়নি। পিটু ভাই, জি। যেমন জয়পুরহাটের কথা দেখেন, জয়পুরহাটে তো বিএনপি আমাদের ব্যাপক আধিপত্য ছিল, না, না, সেখানে ইসলাম তো ভাই। নৌকা মার্কা খুব ভালো ফল করেছে, কিন্তু গন্ডগোল তো হয়নি। আপনি তো সংসদ সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতি করছেন, আপনি কি এইটা বিশ্বাস করেন যে ধরেন বিএনপি 10% না, আমি ধরেন বিএনপির যা জ্বালাপোড়া, আপনি 10% না, আসবে না, না, কেন? 10% না, আমি আপনি বিএনপিকে ধরে 2% নিলাম ভোটের ব্যবধানেও তো জয় হতে পারে। পরাজয়। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এইটা হ্যাঁ। এই কথার সূত্র ধরে আপনাকে আমি একটু জানতে চাচ্ছি যে সারা বাংলাদেশের এমন কোন জায়গা আছে যে একটা ইউপি নির্বাচন হবে, বিএনপির একজন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না? আমি একটা কথা বলি, 78 মানে আমার এই কথাটা খুব একটা অনেকের ভালো লাগবে না। জি, বিএনপির নেতারা তাদের সঠিক নেতৃত্বের অভাবে তৃণমূলের নেতা এত অসহায়ত্বের মধ্যে গেছে যে তারা যে দিক নির্দেশনাটুকু পাচ্ছে না। কারণ কেন্দ্রের নেতারা জেলায় যাবে না, জেলার নেতারা উপজেলায় যাবে না, উপজেলার নেতারা গ্রামে যাবে না, তারা কারণ কারাগার থেকে কোথাও মুভ করে একটু মুশকিল আসলে। না, আপনারা এখনকার কারাগার দেখেন, অতীতের কারাগারও চিন্তা করবেন। কারাগার না, না, থেকে- কারাগারে যাওয়ার আমি অভিজ্ঞতা জেলখানা থেকে বাংলাদেশে নতুন না। 16 মাস পর জেলখানা থেকে বের হয়ে প্রেস ক্লাবে গেছি, বাসায় যাইনি।
মিছিল করে তারপরে বাসায় গেছে। আলাল বিএনপির ভাইকে- নেতা কয়জন আছে এরকম? আলাল ভাইকেও দেখছি আমি না, জেলখানা কারাগার থেকে থেকেও বেরিয়ে নির্বাচন মাঠে হয়ে ডাকছে। গেছে, এই রেকর্ড। যে এখানে আমার যেটুকু বক্তব্য জি, সেটা আলাল ভাই, হচ্ছে যে ওই আপনাকে- যে উন্নয়নে আকৃষ্ট হয়েছেন যেটা বলেছেন না, জি। উন্নয়ন আকৃষ্ট হওয়ার মতো যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু আইয়ুব খান করেছিলেন এবং সেই স্লোগানও আমরা তখন শুনেছি, তখন আমাদের বয়স খুব বেশি না। আবার হোসেন মোহাম্মদ এরশাদও দৃশ্যমান এই বর্তমান আওয়ামী লীগের মতো বড় বড় কিছু উন্নয়ন করেছেন, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সেই উন্নয়ন কিন্তু আলটিমেটলি যখন নির্বাচনটা নিরপেক্ষভাবে হয় সে সময় এটার প্রতিফলন পাওয়া যায়নি। সারা পৃথিবীতে এই একই ইতিহাস দেখা কারণ নানা গেছে। ধরনের একই রকম। কারণ নানা ধরনের কার্ড আপনারা খেলেছেন, ধর্ম কার্ড, ভারত বিরোধী হ্যাঁ, কার্ড, হ্যাঁ, হ্যাঁ, সেই কার্ডগুলির ক্ষেত্রে সেই সব না। উন্নয়ন পরাজিত হয়েছে। না না সেটা না, জেনারেলি আপনি উন্নয়নকে গণতন্ত্রের সাথে কন্ট্রাডিক্টরি করতে গেলেই সমস্যা হবে। কারণ যারাই করবে তাদের জন্যই সমস্যা হবে। আমি যে যারা বড় যেখানে বড় করবে। সিটি কর্পোরেশন নির্বাচনের কথা Democracy, বলছিলাম তখন উন্নয়নের কথা বললে আপনার তো democracy এবং- আপনার রাজশাহী আছে, ডেমোক্রেসি এবং বরিশাল, ডেভেলপমেন্ট রাজশাহী তো দুই হারে জায়গায় না। দুই জায়গায়, তাহলে তো বরিশালে উন্নয়নের কথা- হিরণ যে উন্নয়ন করেছে জি। তাতে বিএনপি প্রার্থীর জেতারই কথা না। এবং খুলনায় হ্যাঁ, সুতরাং ওই যে ওনারা উন্নয়ন বলছেন, ওনারা জিতেছেন, তো উন্নয়নে আপনারা বলেছেন যে উন্নয়নে ধর্ম আকৃষ্ট হয়েছে বিপন্ন। এইটা। আর বিএনপির নেতাদের ভুলের কারণে যেটা হয়েছে, বিএনপির নেতাদের ভুলের কারণে যদি এটা হয়ে থাকে, আওয়ামী লীগের তো আরো উদার হওয়ার কথা ছিল, আরো উদার হয়ে নির্বাচনটা আলাদা- ভালোভাবে করতে আলাদা যাওয়ার আমরা- দরকার ছিল। আমরা একটা যে বিরতি আমরা এত নিচ্ছি। কনফিডেন্ট, ভুলের কারণে যদি এটা হয়ে থাকে, আওয়ামী লীগের তো আরো উদার হওয়ার কথা ছিল, আরো উদার হয়ে নির্বাচনটা আলাদা- ভালোভাবে করতে আলাদা যাওয়ার আমরা- দরকার আলাদা ছিল। আমরা একটা যে বিরতি আমরা এত নিচ্ছি। কনফিডেন্ট যে বিএনপি টিকতেই পারবে না মাঠে। আলাল ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন এখানে মানে একটু প্যারাফ্রেজ করা আছে, সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল বিএনপির যে সক্ষমতার ঘাটতি, যদি আমরা এরকম ভাবে বলি, তার জন্য কি শুধু হামলা মামলায় দায়ী, নাকি আপনাদের সাংগঠনিক কিছু দুর্বলতাও রয়েছে? আমরা একটা বিরতি নিচ্ছি। আলাল ভাই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাই। ফিরে এলাম। আজকের বাংলাদেশের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলে বিএনপি সক্ষমতার যে ঘাটতি কোট আনকোট, সেইটা কি হামলা মামলার এর জন্য দায়ী, নাকি সাংগঠনিকভাবে আপনারা কিছুটা দুর্বল এরকম মনে করার কারণ আছে? না, আপনি যেটা বলেছেন আমি খুব সংক্ষেপে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। সব জিনিসের একটা অ্যাব্রিভিয়েশন কিন্তু আছে। যেমন একটু আগে এখানে বললেন ইসরাফিল ভাই এমপি, আমি সাবেক এমপি। এই এমপির অ্যাব্রিভিয়েশন হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। সহজ মানে সাহিত্যিক ভাষায় এটাকে লিখিত ভাষায় বলে সংসদ সদস্য। এইভাবে হচ্ছে T20 মানে 2020 ক্রিকেট খেলার যেটা। এই ইউনিয়ন পরিষদটা আমরা মিডিয়ায় যেভাবে প্রচারিত হতে দেখি তাতে বলে ইউপি ইলেকশন। এই ইউপির অ্যাব্রিভিয়েশনটা আমার মতে আলট্রা প্রবলেম, আলট্রা প্রবলেম ইলেকশন। এই আলট্রা প্রবলেম ইলেকশনের কারণে যেটা হয়েছে, বিএনপিতে সাংগঠনিক দুর্বলতাটাও এখানে প্রভাব বিস্তার করেছে এবং একই সঙ্গে হামলা মামলা নির্যাতন এবং হামলা মামলা নির্যাতনকে উতরে গিয়েও যদি কোনো রকম বিজয়ী হওয়া যায় তারপরে কলমের এক খোঁচায় বরখাস্ত, এই সব কিছুর মধ্য থেকে একটা নিষ্প্রিয় ভাব চলে এসেছে। পিন্টু ভাই, আপনি যদি এই প্রসঙ্গে একটু মতামত দেন, আর একটু যদি বলেন যে স্থানীয় নির্বাচন বলেন, ছাত্র সংগঠন বলেন, সব ক্ষেত্রে সরকারপন্থীদের ঘরের লড়াই সংঘাতের রূপ নেওয়ার একের পর এক ঘটনা আপনি দেখছি, এইটার ক্ষেত্রে যদি আপনি একটু মন্তব্য এটা করেন। এটা আপনার যেখানে বিরোধী দল দুর্বল থাকে, যেটা আপনি বলছেন, আসলে বিরোধী দল সাংগঠনিকভাবে দুর্বল, মানে বিরোধী দল বলতে আপনার বিএনপিকে যদি মিন করি, সংসদেরটা না, এখানে দুর্বল সাংগঠনিকভাবে আসলেই দুর্বল। কারণ বিএনপি কিন্তু আমরা শুধু এই নির্বাচন না, অতীতের সমস্ত নির্বাচনগুলো যদি দেখেন, আপনার মনে থাকার কথা, আমি 91-এর নির্বাচন ব্যবহার করেছি। 91-এর নির্বাচনে বিএনপিকে বলা হতো নমিনেশনই দিতে পারবে না। বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে দুর্বল হলেও বিএনপির পপুলার ভোটে বিএনপি পাওয়ারে আসে। ওইভাবে আপনার যে কারণে বিরোধী দল হিসাবে সাফল্য, কোট আনকোট সাফল্য মনে করি, মানে আন্দোলনের সাফল্য, ওইটা আমরা বিএনপির কাছ থেকে পাই না। তৃণমূলও বিএনপির একই অবস্থা, কিন্তু দেখেন সেন্ট্রালও একটু লেজে গোবরের অবস্থা ছিল, সেটার প্রভাব তো তৃণমূলে পড়েছেই। তৃণমূলের সঙ্গে যোগাযোগ তো দীর্ঘদিন ধরে বিএনপির ছিলও না, তো সেই প্রভাব তো আছেই। সেইটার পাশাপাশি এইবার আপনার যেটা হয়েছে, আপনার সরকারি দলের ব্যাপক আপনার ওই যে প্রভাব কি বলে, বলয়, প্রভাব বিস্তার। সেই জায়গা, তারপরে 7 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু এখন আপনি যদি ধরেন ওই কোনো একটা আপনার এলাকায় যদি ইউপি নির্বাচন হয়, সেখানে যদি দেখা যায় যে আমি ভোটার চিন্তা করব যে আওয়ামী লীগ 7 বছর ধরে আছে, আরো 3 বছর কমপক্ষে থাকবে, ওখানে আমি একজন বিরোধী দলের ইউপি সদস্য চেয়ারম্যান নির্বাচিত করে আমার লাভ কি? এখানে বরাদ্দের একটা বিষয় চলে আসে, রাইট। হ্যাঁ, সেই সমস্ত চিন্তা করে এই জায়গায় একটু সরকারি দল এগিয়ে আছে। ইসরাফিল ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সৈয়দ আশরাফুল ইসলাম আপনাদের যে সাধারণ সম্পাদক আছেন, সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের যে বড় নেতা আছেন, তার মাহবুল আল্লাহ হানিফ সর্বশেষ, তারাও বলছে যে এই নির্বাচন কিন্তু আসলে সুষ্ঠু হয়নি, তবে দায়টা চাপিয়েছেন মাহবুল আল্লাহ হানিফ সর্বশেষ নির্বাচন কমিশনের উপরে। সুরঞ্জিত সেনগুপ্তও সেরকমই কিছু বলছেন। বিএনপি সংসদে এই স্থানীয় নির্বাচনে তারা কোণঠাসা, সরকারি দল আদর্শ গণতন্ত্রের
চেয়ে উন্নয়নের কথা বেশি বলতে ভালোবাসছে, সেই উন্নয়নের আদর্শ গণতন্ত্র কি আলাদা? মানে আপনারা কি নির্বাচন হলেই দেখা যাবে যে আওয়ামী লীগের পক্ষ থেকে মারপিট, ধমক, হামলা মামলা দিয়ে সেটিকে জয় করে কোনোভাবে জয় করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে? আমি বোধহয় 2 মিনিটেই বলতে পারবো, আপনি জি। সহযোগিতা করলেন। জি উন্নয়ন, অগ্রগতি, এবং আমরা যেটাকে আগে গল্পের বিষয়ে বলতাম, কল্পনার বিষয়ে বলতাম, স্বপ্নের বিষয়ে বলতাম, শিলার কল্পনার কাব্যগাথা না, এটা কিন্তু বাংলাদেশ এখন চরম বাস্তবতা। প্রত্যেকটা মানুষের যদি হিসাব করেন, কার কত আয় বেড়েছে, কার কত উন্নয়ন হয়েছে, ক্যালোরি ইনটেক কত হয়েছে, আপনার জিডিপি কত বেড়েছে, সব কিছু চিন্তা করলে দেখবেন সব কিছু কিন্তু ঊর্ধ্বমুখী আছে, নিম্নমুখী কিছু নাই। আর একটা বিষয় আমি বলবো যে একটা প্রকৃত রাজনৈতিক দলকে, একটা রাজনৈতিক শক্তিকে, আদর্শকে নির্যাতন নিপীড়ন দিয়ে কখনো দমানো যায় না, কখনো কিন্তু দুর্বল করা যায় না। বরং নির্যাতন নিপীড়ন যত আদর্শের উপর যখন আসে সেটা আরও ইউনাইটেড হয়, আরও শক্তিশালী হয়। আমি একটা উদাহরণ, 2004 সালে আমার সম্ভবত, আমি ভুল করছি না, ইউনিয়ন পরিষদ নির্বাচনে রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদে আমার যে ক্যান্ডিডেট ছিল আব্দুল ওয়াহাব চাঁদ, তাকে নির্বাচনের 8 দিন আগে গ্রেপ্তার করা হলো। আমি জেলখানায় রেখে তাকে পাশ করেছিলাম। আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি ইউনিয়নের জানবক্স সর্দার, তাকে ভোটের 3 দিন আগে গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির সময়, সে জেলখানায় থেকে কিন্তু পাশ করেছিল। তা আমি কথা বলতেছি, নির্বাচন নিপীড়ন নির্যাতন করলে কিন্তু সাধারণ মানুষ আওয়ামী লীগের গোলাম না। সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের চাকরি করে না, তাদের বিবেক আছে, তাদের বোধ আছে। যত অন্যায় করা হয় সেই দলের জনপ্রিয়তা কিন্তু তত না, কমে এটা তো যায়। এটা তো পরবর্তীতে পাওয়া যাবে, কিন্তু এখন আমি যেটা- সেই জন্য বলছি একটি কথা, এখন যেটা ডেনাই আমি বলি, নির্বাচন, সেই সময় রাতের বেলা আলাল চেয়ারম্যান ভাই- প্রার্থীর ব্যালটে সিল, আলাল ভাই, আমি আর একটি কথা বলি, সকালবেলা আমাকে একটু মেম্বারশিপের শেষ ওপেন। করতে দেন। জি আপনারা বলেন, বিএনপির কয়জন নেতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্থানীয় পর্যায়ে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে আপনারা প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন? আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম, ফেল করেছিলাম, বাট আমি ভোটের সময় শুধু আমার উপজেলা না, আত্রাই নগরে বাগমারা পর্যন্ত, নেতাদের পাশে থাকতে হবে কেন? বাগমারা কেন থাকতে, ভোটের না, সময় না, পাশে থাকতে হবে কেন? ইয়েস, আমার ক্যান্ডিডেটের পাশে আমি থাকবো না, তাকে সাপোর্ট করবো না? মানে প্রভাব Yes, কর্মী mobilize জনমত গঠন করতে হবে, বক্তৃতা দিবে হবে, আমি কেন ভোট চেয়ারম্যান বানাবেন সেটা বলতে হবে। বাগমারার 6টা ইউনিয়নে অনেক গিয়েছিলাম, পরের চ্যাপ্টার। আমার মনে হয় বাগমারার মনোনয়নই 6টা দাখিল করতে দেওয়া ইয়েতে হচ্ছে না। গিয়েছিলাম, আমার উপজেলাতে গিয়েছিলাম, ইনশাল্লাহ। মানে মানে বিএনপির কেউ যায়নি, আপনি সেরকম বলতে চাচ্ছেন? ইয়েস, সেই আপনি সময় বিএনপির কেউ আমরা তো যায়নি? দেখি না। আপনার বিএনপির কেউ আমি যায়? বিএনপি নেতারা যাক না, গ্রামে গ্রামে যাক, আমার মনে হয় তাদের ভোট বাড়বে, তাদের প্রার্থীগুলো আরো আরো শক্তিশালী মনে হয় যে হবে, আরো কিছু আরো নেতা- সাহসী হবে। আরো কিছু নেতা গুমের সংখ্যা বাড়বে, আমার মনে হয় যে আরো বিএনপির কিছু লাশ পাওয়া যাবে। যাই হোক, আপনাদের- সেই গুম এবং লাশের গুম তো আপনাদের সময় অপরিচিত হয়েছে। লাশ না, না, আরো কিছু সেটি পাওয়া যাবে। মানে আমি এই সেটা একটা অন্য chapter সেই আলোচনা আর্গুমেন্টে করবো। আমি বুঝতেই পারি না জনাব সৈয়দ মঞ্জুর আর হোসেন আপনি আল্লাহ, আরেকটা আমরা কথা বলেছেন খালিদ ভাই, আমাদের নেতারা কিছু কথা বলেছেন, দেখেন আমার মনে হয় যারা যে কথা বলে তার সঠিক ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নেওয়াই ভালো। না আমরা না, ওইটা ঠিক আছে। এখানে একটা মজা, না, না, একটা না, contradictory point আছে। আলাল ভাই, না, না, আমি একটু- এটার উপরে আলাল ভাই, একটা একটু খুব বিরতি- আলাল ভাইয়ের interesting, আমি বক্তব্যের মনে ব্যাখ্যা করছি আমি খুব দিতে পারবো না। ইন্টারেস্টিং পিন্টু ভাই? কন্ট্রাডিক্টরি পয়েন্ট। জি। আমাদের সুরঞ্জিতা তো চমৎকার করে গুছিয়ে কথাবার্তা বলেন, তিনি কি বলেছেন আপনারা মিডিয়ায় প্রচারও করেছেন, জি। আমি সেটা বলে সময় নষ্ট করতে চাই না। তার উত্তরে ইলেকশন কমিশনার আবু হাফিজ সাহেব যেটা বলেছেন, উনি বলেছেন রাজনীতি করলে কি মানুষকে লাগাম ছাড়া হতে হবে? ওনারা ওনাদের লোকদের বলতে পারেন না এসব করে কেন? মারামারি করছে তো ওনারা নিজেরা। এখন কি নির্বাচন কমিশন গ্রামে গিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকবে যাতে সরকারি দল নিজেরা মারামারি না করতে পারে? এক্স্যাক্টলি এই কথাটি বলেছেন। আমি সৈয়দ মঞ্জুর হোসেন আল্লাহ একটি বিরতি নিচ্ছি যে বিগত কয়েক বছরে বিএনপি সংগঠন শক্তিশালী করার কথা বলে, জনসম্পৃক্ত হওয়ার কথা বলে কঠোর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। এই 2 লক্ষ্যে আপনাদের অর্জন কি সেটি একটু জানতে চাইবো, এবং সেই অর্জন সম্পর্কে পিন্টু ভাইয়ের বিশ্লেষণ একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা বিরতির মধ্যে আলাল ভাই আপনার কাছে জানতে চাইছিলাম বিরতির আগে যে বিএনপি সংগঠন শক্তিশালী করার কথা বলে, জনসম্পৃক্তি হওয়ার কথা বলে কঠোর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল। এই 2 লক্ষ্য আপনাদের অর্জন কি? আমি মাঝখানে একটু দর্শকদের 2-1টি কথা, কারণ একই ধরনের কথা অনেকগুলো আসছে, আমি বলি যে মোহাম্মদ শাহ আলম উনি বলছে যে বিএনপি যখন 2013 সালে মেয়র হলো তখন কতজন মানুষ মারা গেছে আর এখন কতজন মারা যাচ্ছে, মারা যাওয়ার প্রশ্ন তুলছেন একজন, এবং এরকম এসএমএস অনেকগুলি আছে। আরেক ধরনের এসএমএস আছে যেটি জুলহাস যার প্রতিনিধিত্ব করতে পারেন, সেরকম যে আমাদের কেরানীগঞ্জের নৌকায় ওপেন ভোট দিতে হয়েছে, না দিলে ভোটের রুমে পুলিশের সামনে গালিগালাজ করেছে। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি পিন্টু ভাই, যে এরকম বলেছে যে ওপেন ভোট দিতে হয়েছে। আবার অনেকে বলছেন যে বিএনপি আসলে নির্বাচন করতে চায় না, কারণ সবই তাদের লোক দেখানো সাধারণ লোক। যাই হোক, আমি আপনাকে প্রশ্নে ফিরে আসি, জনসম্পৃক্ত হওয়ার কথা এবং সংগঠন শক্তিশালী করার কথাতে আপনারা আসলে কতটা সফল হলেন? সফল আমরা প্রাথমিকভাবে এই স্বল্প সময় যতটুকু হয়েছি তার প্রমাণটা হলো যে আমরা একটা
বিশাল জনসমাগমের মধ্য দিয়ে আমাদের কাউন্সিলটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে করতে সম্পন্ন হয়েছি। আচ্ছা, অত্যন্ত শান্তিপূর্ণ, একটি টু শব্দ হয়নি, একটা কোনো বিশৃঙ্খলা ধাক্কাধাক্কিও হয়নি, আপনারা মিডিয়ায় দেখিয়েছেন। হ্যাঁ, এক। দুই নম্বর হচ্ছে ঢাকার রাজপথে আমরা প্রকাশ্যে বিজয় র্যালি করেছি, প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছি, করে প্রমাণ করেছি যে বিএনপিকে যে অপবাদ দেয়া হতো বা যে আওয়ামী লীগ- বিএনপি রাস্তায় নামলেই বোমাবাজি হয়, গোলাগুলি হয়, গাড়িতে আগুন দেওয়া হয়, মির্জা আলমগীর নাকি ময়লা ট্রাকে গিয়ে আগুন দেয়, বিএনপি এগুলো করে নাই। তার প্রমাণ হলো এই শান্তিপূর্ণ পাশাপাশি এটিও কর্মসূচির প্রমাণ হলো মধ্য যে দিয়ে। বিএনপি মিছিল করলে আওয়ামী লীগ তাদেরকে কিছু বলে না, যেটা আপনারা প্রায় বলতেন বিএনপি মিছিল করতে গেলে আওয়ামী লীগ বোম মারবে। না না, আওয়ামী লীগ বোমা আওয়ামী লীগ গুলি না, করবে, আওয়ামী লীগ না, গুলি না, করবে, আমরা আওয়ামী কখনো- লীগ লাঠিচার্জ না, করবে, না, আওয়ামী লীগ পুলিশ দিয়ে উঠিয়ে দিবে। আমরা রাইট, এই আপনার আসল কথা আসছেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা কখনোই বলি নাই, আমরা বলছি যে বিএনপির প্রতিপক্ষ হচ্ছে পুলিশ। একটি শক্তিশালী রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্র, আচ্ছা। রাষ্ট্রযন্ত্র, পুলিশ হচ্ছে প্রতিপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী কর্মকর্তারা হচ্ছেন প্রতিপক্ষ। সেই ক্ষেত্রে এইবার আওয়ামী লীগের সঙ্গে প্রতিপক্ষ হলে তো মিছিলের মধ্যে আওয়ামী লীগের 10 জন লোক তো আমাকে চিনবে, জি। আমি তাদের 10 জনকে চিনবো, সংকটটা সেখানে পরিমাণে কম হবে, কিন্তু পুলিশের রাইফেলের নল তো কাউকে চিনে গুলি বের হয় না। মানে জনসম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এবং সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে আপনারা এগিয়েছেন। আমি এই বিষয়ে পিন্টু ভাই আপনার একদম 1 মিনিট একটু মূল্যায়ন জানতে চাইবো যে আপনি কি মনে করছেন যে না, আমি মনে করি এই এটার দুটি রেজাল্ট ক্ষেত্রে- এখন মানে মূল্যায়ন করার সময়টা এখনো আসেনি। আচ্ছা, আসেনি এই কারণে, মাত্র কাউন্সিলটা হলো, এই কাউন্সিলের এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। আমার কমিটি কিন্তু নেতৃত্ব নির্বাচন টোটালটা এখনো হয়নি। এই বিএনপির এই নির্দেশনাটাও এখন আমি জানি না কবে নাগাদ তাদের এই নেতৃত্ব নির্বাচন হবে, কমপ্লিট হবে। যদি টোটাল ধরেন অঙ্গ সংগঠনগুলো বিএনপি ঢেলে সাজাতে পারে, সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজাতে পারে, এবং জাতীয় কাউন্সিলটা যেভাবে তারা করে নিয়েছে, এইভাবে যদি প্রতিটা সংগঠনের, বিএনপির অঙ্গ সংগঠনের কাউন্সিল করে নিয়ে, বিশেষ করে আমি চেয়ারপারসনের কথা বাদ দিলাম, সেটা ধরেন আজীবনই উনি চেয়ারপারসন থাকুন, কিন্তু বাকি নেতা নেত্রীদের নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে আসা এবং গঠনতন্ত্রটাকে যদি আপনার আরো গণতান্ত্রিক করে আলোচনার মধ্য দিয়ে আসে, আমি মনে করি বিএনপি এগোবে। যেটা আপনার 2013 ইলেকশনের আগে এই আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি বলে বিএনপি নির্বাচন থেকে দূরে গিয়ে যে ভুলটা করেছিল, আমার ধারণা এই যে আলোচনার পরিবেশটা শুরু হলো, এটা যদি কন্টিনিউ করে ভবিষ্যতে বিএনপি না, আপনার সাথে আমি একটি কথা যোগ করতে চাই আপনাকে সমর্থন করে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান যেভাবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, বিএনপির প্রত্যেক স্তরের নেতৃত্ব নির্বাচনে আমি এই প্রক্রিয়াটাই বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। জনাব ইসরাফিল আলম, আপনার কাছে জানতে চাইবো যে ন্যায় বিচার পেতে তনুর বাবা মা, আপনি জানেন যে কুমিল্লা ক্যান্টনমেন্টে মানে নিহত হওয়া আমাদের সেই বোন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, আন্দোলনরত বেকার নারীদের সংগঠনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান, ব্যাংক জালিয়াতির ঘটনা, 2 মন্ত্রী পদে থাকা না থাকা সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী, এমনকি 2 জাসদের কে আপনাদের জোটে থাকবে সেটির ব্যাপারেও প্রধানমন্ত্রীর কাছে সমাধান আবদার থাকছে। এই পরিস্থিতির কারণ কি? সবকিছু গিয়ে এক জায়গায় থাকছে কেন? জাতীয় পার্টির কাউন্সিল হবে মাননীয় কি হবে না প্রধানমন্ত্রী সেটাও জি, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা সাক্ষাৎ প্রার্থী, সহযোগিতা প্রার্থীকে সময় দেন, উনি সাড়া দেন, উনি সেগুলোকে গণতন্ত্রের জন্য এটি ভালো না খারাপ? সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। এটা তো রাজনৈতিক নেতৃত্বের জন্য বিশাল একটা গুণ বলে আমি বলবো তার, সেই জন্যই তার প্রতি আস্থা আছে বলেই তারা তার কাছে যেতে চান। এবং আমি মনে করি এটা একজন রাজনৈতিক নেতা, রাষ্ট্র নেতার জন্য এটা কিন্তু খুব ভালো, এবং এটা গণতন্ত্রের জন্য, অবশ্যই গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য কি এটি ভালো? কেন ভালো হবে? গণতন্ত্রের জন্য তো এক কেন্দ্রিকতা, একজন নির্ভরতা গণতন্ত্রের জন্য ভালো জাতির হওয়ার আশা কথা। আকাঙ্ক্ষার অসহায় মানে মানুষের 2 মন্ত্রী পদে থাকবেন কি থাকবেন না, ব্যাংক জালিয়াতির ঘটনা কি হবে, বেকার নার্সদের সংগঠন কি হবে, তনুর বাবা মা বিচার পাবেন কি পাবেন না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকবে কি থাকবে না, সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে আটকে থাকবে। নারায়ণগঞ্জের র্যাব মেরে ফেলেছে, সেটার বিচার হবে কি হবে না? না, সেগুলো আমি সেটা কথা বলছি না। যে কোনো সংকটের জন্য, সমস্যার জন্য প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ সাক্ষাৎ প্রার্থনা করে, আমি মনে করি এটা দৃঢ় আস্থা এবং বিশ্বাসের পরিচয় বহন করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের কিন্তু শেষ আশ্রয়স্থল আমরা বলি, উনি সেগুলোকে প্রপারলি হ্যান্ডেলও করেন। আর আমি একটা কথা বলবো যে আইনের শাসন যেখানে আছে, যার যেখানে যার দায়িত্ব কর্তব্য, সেখানে যদি সবাই সক্রিয় থাকে, তাহলে মনে হয় এত বেশি দূরে যাওয়ার দরকার সক্রিয় নিশ্চয়ই যার যাই। যার আপনাদের দায়িত্ব কথা বলে ঠিক মতো আমি পালন একটি করতে কথা পারে। বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে পুলিশের একটি সবাই, উচ্চ পর্যায়ের সবাই বলে দিয়েছেন যে আমার দলের এমপি মন্ত্রী বা যেই যা বলুক আপনারা কোনো কিছু শুনবেন না, আপনারা নির্ভয়ে কাজ করেন। এই কথাটি বলতে হয়েছে কারণ আপনারা পুলিশ প্রশাসনকে সবসময় প্রভাবিত করতে চেষ্টা করেন। মাননীয় প্রধান করেন না সেজন্য নয়, মাননীয় প্রধানমন্ত্রী এনকারেজ করেছেন পুলিশ বিভাগকে, পুলিশের কর্মকর্তাদেরকে, পুলিশ আপনারা বাহিনীর কর্মকর্তারা বের হয়ে এসে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমরা আস্থা পাচ্ছি, না হলে তো আমরা এমপিদের অত্যাচারিত ছিলাম। আপনি খুব শান্তিতে আছেন খালিদ ভাই। ইসরায়েল ভাইয়ের কথায় You are একটা very much জিনিস- respected. একটা জিনিস প্রমাণিত হলো ইসরায়েল ভাইয়ের জি। কথায়, যে আজকে যিনি শাসক দলের প্রধান বা প্রধানমন্ত্রী,
উনি না বলা পর্যন্ত কোনো জিনিসই অ্যাকশন শুরু হয় না। না, সেটি হয়তো উনি বলেছেন যে উনির কাছে অ্যাক্সেস থাকে। জি, আমি একটা কথা বলি, উনি সংসদীয় গণতন্ত্রে যৌথভাবে মন্ত্রী পরিষদ দায়ী, কিন্তু উনি তো প্রধান, তাই না? অতএব ওনার দায়িত্বটা কোনোভাবে আমি যদি একটা অকারেন্স করি, এটা দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানের উপর চলে যায়। রাইট। না, এর মধ্যেও আপনার যার যার যে এখন দায়িত্ব জাতীয় দেওয়া আছে, যাওয়ার পরে সেগুলো যাওয়ার যদি শেষ পালন করে দিতে করতো, হচ্ছে। ইসরাফিল আলম, জাহিদুল হাসান পিন্টু এবং মোসাম্মেদ মোজাম্মেদ হোসেন, আল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ। দেখছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।